বাংলাদেশে কথা না রাখার আর কথা পরিবর্তন করে রাজনীতি করা এটা নতুন কিছু। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এইটার বয়স হলো 55 বছর। কেউ এই কথাটার বয়স 55 বছর আগে ছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আছে। দেশ স্বাধীন হওয়ার আগে কি শেষ কথা বলে? আমি আগে যাব না, ওইদিকে যাব না। আমি আমার দেশ স্বাধীন 71 সালে হয়েছে, তারপরে থাকি। মানে শেষ কথা বলতে কিছু নাই। এবং এই শেষ কথার মানে হচ্ছে যখন আপনার যা প্রয়োজন, যা মনে করেন তা বলতে পারেন। আর ক্ষমতায় যাওয়ার পর যেভাবে বলা যায়, ক্ষমতার বাইরে থেকে ওইভাবে বলা যায় না। যেমন বিগত 16 বছর বলতে পারে নাই, হ্যাঁ, এখন বলতেছে। আবার আজকে তারা ক্ষমতায় গেছে, আজকে এনসিপি বলতে পারবে না, অনেকেই বলতে পারবে না। তবে কিছু প্রধানমন্ত্রী তো কথা দিয়েছেন যে সবাই কথা বলতে পারবে, হ্যাঁ, সেটা নাগরিক অধিকার রক্ষা করবেন। সেটা তো ঠিকই আছে। আপনার দ্বিমত আছে, দ্বিমত না, আমি একমত হইতেছি তার সাথে। যেমন ধরেন আপনি ধর্মীয় বিষয়ে যে রাজনীতি, কারণ আপনি ধর্মীয় রাজনীতি এই দেশের লোক মানে তারা যেভাবে উপস্থাপন করতেছে সেভাবে চায় না। তারপর এগুলো ক্লিয়ার করা দরকার। একবার শরিয়া আইন করবেন নাকি প্রচলিত আইনে চালাবেন দেশ, এগুলা কতগুলা ব্যাপার আছে। তারপরে নারী নিয়ে কথা আছে তাদের ব্যাপারে, এগুলা তারা যদিও পরিষ্কার বলছে আমাদের আমির আমরা বানাবো না, এটা মেনে যদি কেউ আসতে পারে আসুক, না আসলে কথাগুলো আছে। ফলে এটার সাথে যারা সম্পৃক্ত এই বিষয়গুলোকে যারা খুব বেশি ভালোবাসে তারা তাদেরকে চায় না, এবং এটাকে এইটা দিয়ে আর এটার উপরে আবরণটা দেশে খুব সুন্দর। তারা নারী বিদ্বেষী, প্রতি পাই নেই, নারী চিফ জাস্টিস পাই নাই, কথার কথা বলছি। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি যখন হয়েছিল তখন জামাত ক্ষমতায় ছিল না, প্রগতিশীল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি এটা তার ডিফেন্স দিচ্ছি না, আমি বলছি ধরা যাক দুর্নীতিরে ভয় পায় বা ঘুষে ভয় পায়, তাদের আশ্বস্ত করতে হবে আমরা অতীত নিয়ে ঘাটবো না, আমরা আসার পর যদি দুর্নীতি করে আমরা সেটা দেখবো। আপনি পুরনো কিছু দুর্নীতির বিচার হওয়া উচিত না, ব্যাংক ট্যাগ লুট করে ওগুলো হয় না। লোকজন পালিয়ে গেছে। আমি একটা কথা বলি, এগুলো আপনি রাজনৈতিক স্ট্যান্ড নিতে বৈষম্য দেখেন না কি বিচার হয়, আপনি দেখেন না। আমার গল্প শুনে আমার কাছে না গল্প ভালো লাগে না। আপনি বলবেন যে আমরা অতীতে ইসলামী ব্যাংক তসরুপ হয়েছে বিচার হয় কিনা, জনতা ব্যাংক তসরুপ হয়েছে বিচার হয় কিনা, কিছুই হবে না। ওই জন্য আমি বলতেছি এই রাজনীতি ওই যে শেষ কথা বলতে কিছু নাই। আর এরা মনে করে, জামাত মনে করে যে আমাদের এই জায়গাটায় থাকতে হবে, এই ধর্ম নিয়ে থাকতে হবে। বাট ধর্মীয় রাজনীতিটা এখানে চলে, বিচারও হয়েছে। তো যুদ্ধ যদি বিচার যদি হয়ে থাকে তাইলে সেটা কি ইনকমপ্লিট ছিল না কমপ্লিট ছিল, এই প্রশ্নগুলো আসে। সুতরাং বিচার হয়ে থাকলে আর কথা আসে কেন? আর তোমরা যদি মনে করো ক্ষমা চাইয়া রাজনীতি সুস্থ করবা চাওয়া উচিত, তাই আমি মনে করি। সাধারণত আমরা অন্য একটি প্রশ্নে যাই, সেটি হচ্ছে যে একটি সমালোচনা শুরু হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে গিয়েছিলেন এবং তিনি মুনাজাত করেছেন। এটা নিয়ে কিছু লোক ফেসবুকে কথাবার্তা বলা শুরু করেছে যে কেন তিনি করলেন, এতে করে তিনি একটি ধর্মের দিকে চলে গেলেন। কেউ বলছে যে এটা হয় না, এটা একটা সেকুলার এরিয়া, এরকম নানান কিছু। কিন্তু আবার এটাও আছে যে এরকম মোনাজাত আগে হয়েছে এবং মোনাজাত তো যে কেউ যে কোনোখানে করতে পারে, মোনাজাত করতে তো কোনো বাধা নাই কোথাও, এবং তাতে করে কোনো কিছুর ক্ষতি হয় না। আপনি একটু ব্যাখ্যা করবেন কেন এই হঠাৎ এই আক্রমণের শুরু হলো? বিএনপি তাদের তরফ থেকে তাদের পলিটিক্যাল আইডিওলজির পজিশনটাকে সবসময় বলে যে তাদের অবস্থান হচ্ছে ডানের বামে, বামের ডানে, অর্থাৎ মধ্যপন্থার রাজনীতি তারা উপস্থাপন করে। তারা কোনো দিকে এক্সট্রিমিজমের দিকে যেতে চায় না, এটা তাদের পলিসিতে নাই। এই দলটা একই সঙ্গে ওয়াজ মাহফিল, সিরাত সম্মেলন এইসবে অংশগ্রহণ করে, ধর্মকর্ম করে, কনসার্টেও যায়। একই সঙ্গে আবার পয়লা বৈশাখের কালচারে নিজেরা সম্পৃক্ত হয়, নিজেরা করে, কনসার্টে যায়, নাচ গান করে। কোনো কিছুতে তাদের মানে এক্সট্রিমলি এইটা করা যাবে না। বা বিএনপি হিসেবে সবসময় ফুল দিয়ে আসছে। পাশাপাশি তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, একটা মডারেট মুসলিম সেন্টিমেন্ট ধারণ করে। সেই বিবেচনায় ওই ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পজিশনটাকে অক্ষুণ্ণ রেখে যদি তারা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করতে চান, সেটাই দলের নিজস্ব পজিশন, বা কোনো প্রধানমন্ত্রী নিজে তার ব্যক্তিগত পজিশন, সরকারের পজিশন, যে কোনো কিছু হতে পারে। এবং এটা যারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, যারা এই প্রোটোকলটা তৈরি করবেন যে কি করতে চান, তারা যেভাবে চান সেভাবে হবে। আজকে যারা এই মোনাজাত নিয়ে বেশি সমালোচনা যেটা করছে, তাদের ঘরানাটা দেখবেন মোস্টলি তারা
আওয়ামী লীগ পন্থী বা একটু বাম ঘেঁষা তো আমাদের শহীদ হলো 53 সালে। শেখ মুজিবুর রহমান তখন দ্বিতীয় সারির নেতা বলে ওই সময়কার একটা মনোজাতের ছবি এখন সামনে আসছে আমাদের, এর আগে আমি দেখিনি, এই উপলক্ষে অন্তত ইতিহাস জানা হলো। সেখানে শেখ মুজিবুর রহমান দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে মোনাজাত ধরেছেন। আবার সেই শেখ মুজিবুর রহমান 1972 সালে এসে তখন বাংলাদেশের প্রথম সারির নেতা, উনি আবার প্রথম সারিতে দাঁড়িয়েও আবার মোনাজাত ধরেছেন। তাহলে যারা আজকে এই গালমন্দটা করেন তারা কি তাদের ওই নেতাকে, যারা শেখ মুজিবুর রহমানকে ধারণ করেন, তাকেও নিন্দা করেছেন কোনোদিন বা করবেন এখন? সুতরাং এটা তার অবস্থান। তার সময় মনে হয়েছে যে ইসলামী মূল্যবোধ অনুসারে আমি ফুলও দেব, তাদের প্রতি শ্রদ্ধাও জানাবো, মিনার বানাবো, আবার আমি দোয়াও করব। ঠিক একইভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি এটা মনে করেন, এটা তার অবস্থান। এতে কেউ পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। শেখ মুজিবুর রহমানের ওইটাও তৎকালীন বা আমরা সবাই যে পছন্দ করেছি তা তো না, কিন্তু এতে কোনো জাত চলে গেল, ওইটা কবরস্থান হয়ে গেল, সেই রকম বলে যে প্রচারণা হয়। তবে আমি আসলে এই যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর মোনাজাতের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান দেখি না। ইসলাম ধর্ম লিবারাল, এইটাকে আমরা কট্টর পন্থায় ধারণ করাই। ফুল দেওয়ার সময় যদি আল্লাহ তো মনের খবর জানে, আপনি এটা দ্বারা পূজা করছেন কিনা, কোনো বেদি হিসেবে এখানে সমর্পণ করছেন যে শিরক হয়ে যাচ্ছে কিনা, নাকি আপনি শুধু তাদেরকে শ্রদ্ধার উপকরণ হিসেবে, পবিত্র ফুল তো পবিত্রতারও একটা উপলক্ষ, সেই হিসেবে শ্রদ্ধা জানানোর জন্য উপলক্ষ হিসেবে আপনি ফুলকে ব্যবহার করছেন, দিচ্ছেন, এটা শুধু শ্রদ্ধা জানানোর জন্য, এটা পূজা না। যারা দোয়া করছেন তারা মুসলমান, তারা যদি মনে করেন যে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, তাদের রুহের মাগফিরাত করা, সেটা তো দোষের বা সাংঘর্ষিক কিছু কথা না। ধন্যবাদ শান্ত, আপনি ব্যাখ্যা দিয়েছেন। আমরা আসলে চাই যে আমরা এই প্রশ্নগুলি করতে পারবো এবং প্রশ্নগুলির জবাব আসবে। সাধারণ জনতা যারা ভোট দেয় তারা আসলে এই 5 বছর এইটুকুই চায় যে তারা যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের শপথ নিয়েছেন সবাই, কিন্তু সংবিধান সংস্কার পরিষদে নেন নাই, সঙ্গে একজন স্বতন্ত্র রবিন ফারহানাও নেন নাই। এবং বিএনপি এটা ব্যাখ্যা করেছেন এখানে কি সাংবিধানিক জটিলতা আছে, সেটা নিরসন করার পরে তারা চিন্তা করবেন। শপথ বলেছেন যে 2টি শপথ নেওয়ার ফলে জামাতে ইসলাম ও অন্য যারা 2টি শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্য পদ খারিজ হয়ে গেছে, তাদেরকে হয় আবার শপথ নিতে হবে অথবা তারা আসলে একটা মানে শেষ শপথটাই কাউন্ট হবে, এরকম বলেছেন। এইখানে বিএনপির পক্ষ থেকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি প্রথম বিষয়টা সংবাদ মাধ্যমের কাছে ক্লিয়ার করেন যে তারা যে নির্বাচনটা করেছেন, জনগণ যে তাদের ভোট দিয়েছে, তাদেরকে ভোট দিয়েছে এমপি হিসেবে, এমপি প্রার্থী হিসেবে, তাদেরকে নির্বাচিত করেছে মেম্বার অফ পার্লামেন্ট। সুতরাং জনগণ তাদেরকে যেটা হিসেবে নির্বাচিত করেছে তারা ওইটা শপথ নিবে, ওইটা শপথ নিয়ে তারা সংসদে যাবে। সংসদে যাওয়ার পরে গণভোটের পরে এটার ভিত্তিতে যে আপনার যেটা সংস্কার পরিষদ যেটা গঠন করা হবে, এটা সংসদে অনুমোদন করবে, আলোচনা হবে, এটা অনুমোদন হবে, তারপরে সংসদ অনুমোদন দেওয়ার পরে এরপরে তারা শপথ পড়বেন প্রয়োজনে। তারা বলে দেন নাই যে আমরা শপথ পড়ব না, বলছে এইটা এখন সাংবিধানিক ভিত্তি পেতে হবে আগে, সাংবিধানিক ভিত্তি পাওয়ার আগে গণভোট হলেই সাংবিধানিক ভিত্তি হয় না। কিংবা গণভোটেও বলে দেয় নাই যে এরা করবে, 2টা শপথ পড়বে। জনগণ 2 শপথের রায়ও কিন্তু দেয় নাই, গণভোটের মধ্যে শপথের কথাটা উল্লেখ নাই। সুতরাং তারা খুব লজিক্যালি আইনসম্মতভাবে এটা বলেছে, কিন্তু এটাকে নাকচ করে দেয় নাই যে আমরা শপথ পড়ব না, বলছে আমরা সংসদে যাই, সংসদে এটা আলোচনা হবে, এটার আইনি 2টার একটাও নিব না। এইটা একটা প্রতিবাদ ছিল। তারপর হয়তো তারা বুঝতে পারছে যে 2টার একটা না নিয়েও আইনগতভাবে বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছে এবং তারা মেজরিটি সিট পাওয়ার দল, তাদের সঙ্গে আইনগতভাবে ফাইট দিয়েও পারবে না। আসলে এটা যেহেতু গণভোটের মধ্যে নাই শপথ নেওয়ার প্রসঙ্গটা, ফলে আইনি এটা নিয়ে রাজনীতি করা যাবে, কিন্তু আইনি ব্যাখ্যায় গিয়ে বিএনপির সঙ্গে এটা ফাইট দিয়ে তারা কুলাতে পারবে না। মাঝখান থেকে তারা সংসদ সদস্য হিসেবে শপথ না নিলে ওইটাও কোন পর্যায়ে কোন দিকে কি যায়, শেষ পর্যন্ত তারা আবার ওই তাদের আগের ঘোষণা খেলাপ করে নতুন করে তারা শপথ নিতে গেল এবং 2টারই শপথ পড়লো। এখন 2টার শপথ পড়ায় আবার তানিয়া আমির যে ব্যাখ্যাটা দিয়েছেন, এটা তার ব্যাখ্যা। এখন আমরা এটা নিয়ে
যথেষ্ট পরিমাণে যে আইনজীবীদের মধ্যে যে ব্যাখ্যা বিশ্লেষণ বিতর্কটা হওয়া উচিত ছিল সেটা আবার আমরা দেখছি না। ওইদিকে ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, তিনি একটা রোকেয়া প্রাচীর সঙ্গে একটা ইন্টারভিউতে বলেছেন এবং এটা ইউটিউবে আসছে, এটা নিয়ে কিছু ইউটিউবার বা বিভিন্ন যারা আলোচনা করেন তারা কথা বলেছেন। বাংলাদেশে থাকা কোনো আইনজীবী এটা নিয়ে বিশদ কোনো ব্যাখ্যা দেননি। স্বাধীন মালিক অবশ্য বলেছেন যে গণভোটের দরকারই ছিল না, দরকার ছিল না, দরকার ছিল না, এটা তো বিএনপিও বলেছে। বিএনপি তো গণভোট বলছিল এটা অপ্রয়োজনীয়, অনেকেই বলেছে অপ্রয়োজনীয়, এটা দরকারই ছিল না। আর যদি হতোই তাহলে যা করা দরকার এটা সংসদে করতে পারে, কিছু জিনিস সংসদ পারে না। একটা হচ্ছে গিয়ে এটা প্রয়োজন ছিল না, আর একটা হচ্ছে গিয়ে তারা একটা শপথ নেওয়াতে আর একটা শপথ খারিজ হয়ে যায়, ফলে সংসদ সদস্য পদ থাকে না, শূন্য হয়ে যায়। এই দুইটা তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ফলে স্বাধীন মালিকও কিন্তু তানিয়া আমির যে ব্যাখ্যা দিয়েছেন সে প্রসঙ্গে কোনো ক্লিয়ার অবস্থান নেননি। বাংলাদেশে অন্যান্য কোনো আইনজীবীর কাছ থেকে আমরা শুনছি না, কিন্তু যেহেতু তানিয়া আমির বলেছেন এটাকে একেবারে নালান ভয়েড করে দেওয়া উচিত হবে না, এটা নিয়ে আমরা আইনজীবীদের, সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজীবী যারা অভিজ্ঞ, শুধু রাজনৈতিক বক্তব্য না, আমরা আইনি ব্যাখ্যাটা প্রত্যাশা করছি যে তানিয়া আমির যেটা বলেছেন তার কতখানি ভ্যালিড, কতখানি ঠিক বঠিক। আমিও শুনেছি, আমি তো এখন ওনার কথা শুনে আমি যদি জামায়াতকে ঘায়েল করতে চাই আমি এটাকে ব্যবহার করতে পারি যে ওনাদের সংসদ সদস্যপদ নাই এবং ওনারা তো এখন কোন অধিকার বলে তাহলে সংসদে যাবেন। কিন্তু ওই একজনের একটা ব্যাখ্যা শুনেই তো আমি, যেহেতু সংবিধান বিশেষজ্ঞ না, আমি আইনজীবী না, আমি ওই কনক্লুশনে আসতে পারি না। কিন্তু এটা নিয়ে আমরা বিতর্ক চাই। জনাব আবু হেনা রাজ্জাকি, আপনি কি বলবেন এই পুরো ব্যাপারটিতে? অর্থাৎ এই যে গণ পরিষদ বা এই যে সংবিধান সংস্কার পরিষদ এটা যে তৈরি হচ্ছে, তারা আবার কিভাবে ফাংশন করবে? আবার বিএনপি যে যুক্তিটি দিয়েছে যে এটা আগে সংসদ থেকে বৈধতা নেওয়ার পরে এটা আসলে তৈরি করা যাবে, সংসদের বৈধতা না পাওয়া পর্যন্ত তো এটা আসলে এক্সিস্ট করে না। গণভোট বলেছে এটা তৈরি করতে, কিন্তু এই পুরো বিষয়টাকে তো বৈধতা, গণভোট তো সবাই মেনে নিছে, আমরা সবাই মানে নাই, অনেকে না ভোট দিয়েছে। না, যারা দিচ্ছে তো দিচ্ছে, যারা আজকে ক্ষমতায় গেছে তাদের চেয়ারম্যান সাহেব তো বলছেন যে ধানের শীষে যেভাবে আপনারা ভোট দিবেন একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন, হ্যাঁ বলেছেন। এবং সে কারণেই জয়যুক্ত হয়েছে বলে আমি মনে করি। না হলে কি না জয়যুক্ত হতো? আমি তার ওখানে যাচ্ছি না তো, উনি তো যেহেতু ওনারা মেজরিটি ভোট পাইছেন সুতরাং ওনার কথায় সবাই ভোট দিছে। আপনি যখন এই গণভোট মেনে নিছেন আপনি এখান থেকে সরতে পারবেন, এটাও আইন, এটাও আইন। আপনি যখন মেনে নিবেন আর সরতে পারবেন না, এটাও আইন। এবং আপনি সেটা নির্বাচনের যে দুইটা ওত নিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে কোথায়, প্রেসিডেন্টের যে অর্ডারটা সেটার ভিতরে, ওই আদেশের মধ্যে বলা আছে দুইটা ওত নিতে হবে। ওই আইনটা স্টিল ইট ইজ ভ্যালিড। হবে না যতক্ষণ, আমি তর্কের খাতিরে বলছি, যতক্ষণ বাদ না হয় ততক্ষণ আপনাকে এটা মেনে নিতে হবে। বাদ দিবে কে? সংসদ। আচ্ছা, সংসদে যে আপনি যাবেন, আপনি কিভাবে গিয়ে বাদ দিবেন? যাবেন তো বটেই, যেহেতু আপনি পাশ করছেন, গিয়ে বাদ দিবেন কিভাবে? আমি সহজে আসি, বাদ দিবেন কিভাবে? 2/3 মেজরিটি নিয়ে। এই বইটার ভিতরে 142 অনুচ্ছেদে তাই বলা আছে। বলা আছে 2/3 একমত হলে সংস্কার করতে পারবে বা সংশোধন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই 142 যদি মোতাবেক আপনি করতে যাবেন, কিন্তু এই 142টাকে আপনি কাজে লাগাবেন কি হিসাবে? তার আগে ফাঁকে একটু ওতটা বলে নিই। ওত যে নিলেন আপনি, একটার বেশি দুইটা নেওয়া যাবে না। তাহলে আপনি সংবিধান ফলো করতেছেন, ওকে, আমি সংবিধানেই থাকবো, সংবিধান ফলো করতেছেন, তাহলে 142 মোতাবেক আপনার আইসে সংসদে ইয়ে করবেন। এইবার আসেন, আমরা তো সংবিধান মানতে রাজি। আপনি যদি সংবিধানের একটা সিম্পল জায়গায় আসি, যেহেতু সংবিধান মানবেন, 4 ক একটা কথা বলি, সিম্পল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ, অফিশিয়াল দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, তাহলে সংবিধান কি মানা হচ্ছে? আমরা তো দেখতে চাই। আপনি যদি সংবিধানেই থাকেন, সংবিধানের দোহাই কিন্তু শেখ হাসিনাও দিয়ে গেছে,
কিন্তু এটা যখন বঙ্গভবন থেকে অপসারণ করা হলো, এই সংবিধানের আমার যে দরকার নাই। রাষ্ট্রপতি তিনিও তো কোনো আপত্তি করেন না। দরকার নাই আমার, তিনি আপত্তি, এখন আমি নির্বাচিত সরকারের কথা যারা সংবিধানের ভিতরে থাকতেছেন সেই জন্য বলছি। 2 নম্বর আসেন, 142 দুই তৃতীয়াংশ দিয়ে আপনি সব বাদ করবেন, এটা কিন্তু প্রথম ভাগের কথা, 4-এর কতে। 7-এর খতে বলা আছে, দেখেন 7-এর খতে বলা আছে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, যাহা কিছু থাকুক, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, 4-এর খ যেটা পড়লাম এটা প্রথম ভাগে আছে। প্রথম ভাগে আছে সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগে সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত, আপনি এগুলো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার রাষ্ট্রদ্রোহিতে শামিল হবেন। 7-এর কতে বলা, 7-এর সংবিধানের কিছু কিছু অংশ অপরিবর্তনীয়, একদম একবার লেখা হয়ে গেছে, এটা বদলানো আমি যাবে না। সেজন্য বলছি, আপনাদের সংবিধান বলতেছেন, জোর করে করতে পারবেন, ইল্লিগালি করতে পারবেন, এই সংবিধান মেনে করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই সংবিধানটাকে মেনে আপনি করতে পারবেন না। পার্লামেন্টে ঢুকলাম, চালাইলাম, চললাম, সেটা ভিন্ন কথা। বাট যেহেতু আপনারা সবসময় সংবিধানের কথা বলতেছেন, সে কারণে আমি বলতেছি, সেজন্য এখনো রাস্তা আছে। এই যে তানিয়া মির রেফারেন্স দিল, বলছেন ভালো কথা, ওনার ব্যাখ্যা উনি দিতে পারেন, কিন্তু কোথায় লেখা আছে যে দ্বিতীয়বার একটা শপথ নিলে প্রথমটা বাদ? এটাও তো লেখা থাকতে হবে। আপনি যখন সংবিধানের দোহাই দেন তাহলে তো লেখা থাকতে হবে। কিন্তু যে শপথের কথা সংবিধানে নাই, সেটা নিতে পারবেন কিভাবে? তাহলে কোথায়? অগ্রাহ্য করতে হবে। ওই যে আইনটা আছে, প্রেসিডেন্টের আদেশ, আপনি সেখানে নেবেন। এই প্রেসিডেন্টের আদেশে তো এই সংবিধানের যে আপনি ধারা বললেন তার বিপরীতে যায়। হ্যাঁ, সব দিকে আছে। কারণ ওইখানে তো উনি যেসব পরিবর্তনের কথা বলেছেন সেগুলি তো উনি করতে পারেন না। পারেন না, কিন্তু সেটা তো আপনি বাতিল করতে হবে। বাতিল করতে গেলে তো সংসদে যাবেন, বাতিল করতে হবে। তো বাতিল না করা পর্যন্ত তো আইন প্লাস আইনের সিম্পল, আপনি গণভোট মেনে নিছেন, আপনি জনগণের প্রতিশ্রুতি দিচ্ছেন, মানে এখানে ছবি ঝুলতে হবে। এর মানে এই না আমার বঙ্গবন্ধুর প্রতি আমি প্রেম দেখাচ্ছি, আমি সংবিধান দেখাচ্ছি। আমার প্রেম তো আমার আলাদা, কিন্তু আমি সংবিধান দেখাচ্ছি। আমরা তো এই যতক্ষণ মধ্যে এইটা বাতিল না হবে ততক্ষণ মধ্যে এই ছবি ঝুলতে হবে। কিন্তু বাতিল তো আপনি করতে পারছেন না। পারছি না, কারণ যাহাই থাকুক না কেন 142। ইয়েস, আপনার কঠিন জটিলতা। আমরা এখন যে আমরা না দেখি ছবিটা, তাহলে তো আমরা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে। তা আপনি যদি আইন ভেঙে, আইন না মেনে আপনি পার্লামেন্টে যাবেন, আইন না মেনে আপনি চালানো শুরু করবেন, তাহলে ঘটনা কি ঘটবে, তার পরিণতি কি হতে পারে? আপনি এখানে কি আপনি আইন বানাবেন? আপনি তো কি আইন বানাবেন? পার্লামেন্টের কাজ কিন্তু মেইনলি আইন। যদিও আমরা ব্যবসা বাণিজ্য করি, সেটা ভিন্ন কথা, হ্যাঁ, ওটা ভিন্ন কথা। 53 বছর যাবৎ সমস্ত এমপিরা বাংলাদেশের এই এমপির দায়িত্ব লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে আসতেছে। কিভাবে? ওই যে তারা আইন প্রণয়নের বাইরে যায়, ওই যে ব্যাখ্যা দেয়, এটা করা হবে না, দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তারা তো না 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 না, এটা ট্রেডিশন আপনি বানাই নিছেন। আপনি ইউ আর নট পেইং অনার টু ল, আপনি তো বানাবেন আইন। আপনি দেখেন তো এলাকায় যখন নির্বাচনটা হয়েছে তখন প্রার্থীরা গিয়ে কি জিজ্ঞেস করছে, সাংবাদিকরাও, যে আপনি এলাকার কি উন্নয়ন করবেন? হ্যাঁ, কিন্তু একবারও জিজ্ঞেস করে নাই। কথার কথা বলছি, এটা করলো ঠিক একই রকম ভাবে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দিয়েছেন। এইখানে কিছু কিছু বিষয় ছবি টানাতে হবে, এটা বিধান করলেন, করার পরে তারা 2/3 মেজরিটি বলে সেটা পাশ করে এবং বললেন পরিবর্তন করা যাবে না। এবং এটা কারা করলো? যারা করলো তারা হচ্ছে গিয়ে 111-এর পরে একটা পিসফুল ইলেকটোরাল কুর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইন্ডিয়ার সহযোগিতায় স্পষ্টভাবে দখল করলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে 3টা নির্বাচনে বিনা ভোট, রাতের ভোট এবং আমিডামি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে দখলে রাখলো। সুতরাং এই সরকারটা যে অসৎ উদ্দেশ্যে এটা করেছে, খালেদা জিয়া তো তখনই বলেছেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলা বলতে তিনি গোটা সংবিধানকে মিন করেন নাই, কারণ তারাও তো এই সংবিধান বলে দেশ চালিয়েছেন। এই সংবিধানের যে স্বেচ্ছাচারিতামূলক যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবেন, এই ঘোষণা বেগম খালেদা জিয়া দিয়েছেন। সুতরাং তারা ইচ্ছা মতো করলো। এখন ধরেন বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়ে এখন বলল, আবার এটাকে বলল যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তারা
কুয়ের মানুষের ভোটের অধিকারকে হরণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা রাষ্ট্রের এই সংবিধানকে এইভাবে নিয়েছে। এখন ওই ধারায় যা কিছুই থাকুক না কেন এরা সব বাতিল বলিয়া গণ্য হইবে। সংসদে 2/3 মেজরিটি নিয়ে করলো, করার পরে আদালতে যাক, আদালত বুঝবে যে আদালতে কি আসে, যে ওই রকম একটা গণহত্যা করে পালিয়ে যাওয়া একটা সরকার যারা রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করেছিল তাদের ওই পরিবর্তনের ইন্টেনশনটা কি ছিল। তার পরবর্তীতে 14, 18 এবং 24-এর নির্বাচন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করা, গুম খুন, গণহত্যা, এটা তো তাদের ইন্টেনশনটাকেও প্রেডিক্ট করে যে তারা এখন 2 শপথ নাই সেটা আমি মানছি না, এখন ওইখানে পক্ষে সেটা মানছি। এইটা একটা সংবিধান কি এরকম মানা না মানার সুযোগ আছে? এইটা একটা ব্যাখ্যা, কিন্তু এটার সঙ্গে কি তুলনাযোগ্য যে যার সংবিধানেই নাই সেটা নিয়ে আপনি বলবেন যে যেহেতু থাকা এটা মানছো না তুমি, তাহলে নাই ওইটা মানবা না কেন? আপনি বলতে পারেন যে 8 মিনিট আমি টাইম নেই। আপনাকে আর একটু বেশি দিব। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে জাতির জনকের প্রতিকৃতি তুলতে হবে, এটা সংবিধানে আছে, হ্যাঁ, কিন্তু একটা মজার ব্যাপার হলো যিনি এখন মহামান্য রাষ্ট্রপতি উনি তার নিজের ছবি সরিয়ে ফেলাতে অনেক দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু সংবিধান মানা হয় নাই সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেন নাই। কিন্তু করেন নাই সেটা তার ব্যাপার, কিন্তু আমি বলছি আমি তো সংবিধানের কথা ভাই সবাই বলতেছে, আমি সেজন্য বললাম। এবং এই 2/3 মেজরিটি আপনি পেয়েছেন বলেই সাথে সাথে গণভোট কিংবা জুলাই চেতনা বলতে কিছু নাই এমন কথাও বলা হয়েছে, জুলাই যোদ্ধা বলতে কিছু নাই কথাগুলো তো বলা হয়েছে। 2/3 মেজরিটি পেয়েছে বলে বলতেছে এবং 2/3 মেজরিটি এটা বানাইছে, তার মানে হচ্ছে এই যে যখন আসবে 2/3 মেজরিটি নিয়ে সে তখন তার মতো করে, আলটিমেটলি কি হবে সেটা কিন্তু সিমটমটা এখনই আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি বলতে চাইছেন 2/3 মেজরিটি নিয়ে আসলে যে যা খুশি সেটা করবে, সেটাই হবে। এবার আপনার আমি কোশ্চেন রেজ করছে, এই প্রশ্ন তো অনেকদিন ধরে আওয়ামী লীগ কিছু করে, না আওয়ামী লীগ পন্থী যারা তারা তো এই কোশ্চেন করছে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মানেনি, এই সরকার সংবিধান মানছে না, এই প্রশ্ন করছে। এখন নতুন নির্বাচিত সংবিধান মানে এখন এই নতুন নির্বাচিত সরকারের বেলা সংবিধানের একটা অংশ মানছে না, সংবিধানের একটা অংশ মানছে না, যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামকে ওই প্রশ্ন তুলুক যে সংবিধানে এই ছবি টানানোর কথা তোমরা টানাচ্ছ না কেন, দেখি তোলে কিনা। যাতে আসি সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাষার পরিবর্তন নিয়ে তর্ক শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, ভাষাবিদ তারা বলছেন যে বাংলা ভাষায় বিপ্লবের কারণে নতুন কিছু শব্দ এসেছে, যে শব্দগুলি মূলত বাংলা ভাষায় আমরা এর আগে ব্যবহার করতাম না, ভাষার একটা রাজনীতি তারা আবিষ্কার করেছেন। তারা বলতে চাইছেন যে রাজনৈতিক কারণে ভাষায় পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই কথার মধ্যে কোনো? শুনুন, আমি একটা কথা বলি, আমরা এমন একটা জায়গায় আছি, ধরেন যারা ধর্মীয় রাজনীতি করে, ফয়সালা, হ্যাঁ এটা মীমাংসা, কি জানি ফয়সালা, ইনসাফ, ইনকিলাব, এটা বলতে গিয়ে আবার আমাদের সদ্য প্রাক্তন প্রেস সচিব বলেছেন সিলিং পং, এটাও একটা সুন্দর বাংলা শব্দ। আমি বলতে লিখেছেন, আমরা ওটা ইংলিশে লিখেছি, আমরা বিষয়টা কি সিলিং পং একটু সুন্দর, আমরা কেমনে দেখি সুন্দর করে সি বল, তাহলে আমি কট্টর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যদি ভাবলাম যে আমি একটু প্রোগ্রেসিভ হব, আমি বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছি, সুবহানাল্লাহ হুজুরে, দিস ইজ আওয়ার ক্যারেক্টার। মানে আপনি প্রগতিশীল হইতে যাবেন, সেখানে আপনার সমস্যা। আপনি এই ধর্মের রাজনীতি করবেন, সেখানে সেই ভাষণে মানুষ কি বলে, অসাধারণ ব্যবহার করতে পারে। ব্যবহার করার জন্য যে মেধা দক্ষতা দরকার সেটাও থাকতে হবে। আর আরেকটা ইস্যু হলো যে আপনি যদি ইস্যু ওয়ান্ট টু মেক এ নিউ ইস্যু যদি বানাইতে চান কোনোটা, যে এখন থেকে এই শব্দটা ব্যবহার করা যাবে না, এই শব্দ ব্যবহার করলে যদি আপনি তারে চার্জ করেন, ইউ ক্যান ডু ইট। কারণ নজরুলের এই লেখা তো এই লাল শব্দের দুইটা অর্থ, যাই হোক, এক লাল হচ্ছে তার আদরের দুলাল, হ্যাঁ ঠিক আছে, আরেক লাল হচ্ছে খুনের রং লাল। ওই তো এখন এই বাংলার মধ্যে যে ভাষার ব্যবহার, আল্লাহ সব বোঝে। আপনি কি চান, আপনার ইন্টেনশন বলে দিবে, যে আপনি মনের খবর জানে, আল্লাহ সব অ্যাকশন দেখেন না, সে কিন্তু দেখে ইন্টেনশনটা। আপনি দেখবেন একটা লোকের খুন করছে, তারপরে কিন্তু কোর্টে গিয়ে মোটিভ অ্যান্ড ইন্টেনশন খোঁজে, যে তাকে খুন করবে কেন, একটা কারণ লাগবে। এখন খুন দেখা গেল আমি একজনের করতে গিয়ে আরেকজনের উপরে পড়লো, সেটাও তো হইতে পারে, তার মানে ইন্টেনশন ছিল না। সে কারণে বলছি শব্দটার দিয়ে করে কি, শব্দটার গতি দিয়ে করে কি তৈরি করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই শব্দ প্রয়োগ করে কি রাষ্ট্রদ্রোহী কিছু
তৈরি করে, এই শব্দটি কি কাউকে উদ্বুদ্ধ করে নেগেটিভ ফর্মে, এগুলা দেখতে, এটা তো স্লোগান। আপনার স্লোগান তো নানান সময় হয়, এটা দেখতে হবে কি যে এটা করে কি, আর করে কি স্লোগান। এখন এই আজাদির যদি আপনি দোষ ধরেন, না দোষ ধরি নাই, না বলতে আমি এটা নিয়েই তর্কটা হচ্ছে। এইটা আপনি বিষয়টা সিম্পল, বা অন্য ভাষা আন্দোলন হচ্ছে না, তখন তো আমাদের স্বাধীন হয় নাই, তখন তো পাকিস্তানের মধ্যে বসেই আমি আমার রাষ্ট্রভাষা বাংলা চাইছি, এটা একটা আন্দোলন। তার ধারাবাহিকতা আমরা পাইলাম 71। তো সেখানে 71-এর পরে আমরা আবার পাইলাম কি, এই 71-এর পরে লাস্ট 16 বছর ধরে এমনভাবে দেশটাকে যারা দখল করলো, সেই দখলদারিত্ব সরানোর জন্য যে আন্দোলনটা করে সেটাকে একটা বিজয় বা আজাদ মনে করছে। এটাকে আপনি কোনভাবে নেবেন? এই আজাদি মানে কি আমি 71 রিফিউজ করা? নো, 71 আমি তো অর্জন করলামই 71 সালে, আমার ভূখণ্ড তো পাইলামই, তারপর আমার ভূখণ্ড পাহারা দিতে হবে না? আমার ভূখণ্ডটা আপনি চাচ্ছেন তাই মূলত স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পেয়েছেন। ইয়েস, এইটা ওই আজাদি। ইয়েস, ডেফিনেটলি। কারণ আপনি আমার এমন ভাবে অকুপাই করে আপনি একলা আজাদি মানে কি? আজাদি মানে স্বাধীনতা। আমরা আসি এখানেই তো মুশকিল যে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ তো আজাদি শব্দের অর্থ বুঝবে না, তাহলে এইটার জন্য ওই অর্থে লিং পিং চিং এরকম শব্দ নাই, যা আছে সেগুলি হচ্ছে অঙ্ক পঙ্ক এই টাইপের শব্দ, তাও পঙ্ক আবার অনুস্বর দিয়ে না, তো এইরকম কিছু শব্দ আছে। এই যে লিং পিং চিং এই ভাষা থেকে আবিষ্কার করলেন এই ফরাসি ফরাসি দেশের সংস্থায় চাকরি করা ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রেসার সচিব, প্রেসার গ্রুপ। আবার এটাও বলেছেন যে উনি অত্যন্ত স্নেহবশত। আচ্ছা, খোলামেলাই বলি, তিনি আমাদের ভাষণ না, প্রেস সেক্রেটারি শফিক এই কথা বলছেন। প্রথমে এসে আপনার একটা ভালো জিনিস মনে করেছেন যে শ্রদ্ধাঞ্জলিও চেঞ্জ করতে হবে কিনা। আল্লাহর বিশেষ রহমত যে আমার মাতৃভাষার মধ্যে যে শব্দগুলো আছে তার মধ্যে এই শব্দটাকে এখনো একটা গোষ্ঠী বলে দেয় নাই। শ্রদ্ধাঞ্জলির মধ্যে অঞ্জলি একটি হিন্দুয়ানি ভাব আছে, সুতরাং শ্রদ্ধাঞ্জলি বলা যাবে না। এটা বলে দেওয়া সময়ের ব্যাপার, বলতেই পারে তারা যে মেন্টালিটি। আর যেই ভদ্রলোক এই শব্দটা সুন্দর বাংলা বলেছেন, এটা এতই সুন্দর বাংলা যে আপনি দীর্ঘদিন ধরে এত লেখাপড়া, বিতর্ক, টেলিভিশন অনুষ্ঠান এত কিছু করা মানুষ এই সুন্দর বাংলাটা আপনি ধারণ করতে পারেন নাই বলে কি সিলিং পং বললেন। শব্দটা যে চয় রস্যৌকার, তারপর কি একটা দ আছে, এরকম একটা শব্দ যেটা উচ্চারণযোগ্য নয়, সেটা আপনার কাছে আমার কাছে উচ্চারণযোগ্য নয়, সেই শব্দটাকে সে বলছে সুন্দর শব্দ, এত সুন্দর শব্দ। তাদের মানসিকতাটা আসলে এরকম সুন্দর। আমার ধারণা ক্ষমতা খুব এনজয়েবল একটা জিনিস তো বাংলাদেশে, 1.5 বছর ক্ষমতা এনজয় করেছেন, হঠাৎ করে ক্ষমতার এই যে উপভোগ্য বিষয়টাকে হারিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। তা না হলে এই শব্দটাকে সুন্দর শব্দ এটা বলা যায় না। যদি আপনি অশ্লীলতার বিষয়টা ধরেন, সাহিত্যে বা কথ্য ভাষায় বিভিন্নভাবে এইটা এক এক সময় এক একভাবে ধরা যায়। যে শব্দটা ওই সময়ের অশ্লীল শব্দটা পরে এসে ব্যবহৃত হতে হতে শ্লীল হয়ে গেছে। সুতরাং ভাষার রূপান্তর, শ্লীলতা অশ্লীলতার সীমারেখা, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমাদের সোসাইটিতে যে ভ্যালুজ আমরা এখনো পর্যন্ত ক্যারি করি, সেই ভ্যালুগুলোর সঙ্গে এই জাতীয় শব্দ যায় না। এটা হলো একদিক। আর একটা হচ্ছে ইন্টেনশনাল ভাষার আরোপ করা রাজনৈতিক উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনি স্বাধীনতাকে আপনার ভাল লাগে না, স্বাধীনতাটা শব্দটা আপনার মধ্যে অ্যালার্জি জায়গায় বলে আপনি আজাদি বলতে ভালোবাসেন, এবং যারা 24 দিয়ে 71কে রিপ্লেস করতে চায় তারা এই ভাষার রাজনীতিটাকে সামনে আনতে চায়। তারা যদি এটা ব্যবহার করে তাদের ফলোয়ারদের মধ্যে ছড়িয়ে দিয়ে করতে চায়, এটা আপনি আইন দ্বারা বন্ধও করতে পারবেন না। আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ একরকম হবে, এক এক অঞ্চলে একরকম বলবে, সাহিত্য একরকম হবে, কবিতায় একরকম হবে, কথ্য ভাষায় একরকম হবে। ফারুকী সাহেব নাটকে যে ভাষার প্রচলন করে ভাষাটার যে 12টা বাজিয়েছেন, এই সমালোচনা আছে। আবার বলছেন এই ভাষা দিয়ে তিনি নাটককে জনপ্রিয় করে মানুষকে বাংলাদেশের নাটকমুখী করেছেন, ওই ইন্ডিয়ান সিরিয়াল বাদ দিয়ে। সেটা নানান ব্যাখ্যা আছে। হুমায়ুন আহমেদের সাহিত্যের ভাষা একরকম, আখতারুজ্জামান ইলিয়াসের ভাষা একরকম। কেউ সাহিত্যটাকে কেউ ক্যাপসুল আকারে মুড়িয়ে দেন, যে আপনি খাওয়ার সময় আপনি ওটা টেস্টটা পাবেন না, খাওয়ার পরে ইফেক্ট একই আসবে। এটা হলো ক্যাপসুল মোড়ানো সাহিত্য, যেটার গভীরতা অনেক বেশি হবে, ইফেক্টিভ হবে। আবার কেউ কেউ আপনার এটাকে ট্যাবলেট সিরাপ ফর্মে দেয়, বিষাদ
এই আন্দোলনের পরে যেই শব্দগুলো এসছে, আন্দোলনের সময় তখন এটা স্লোগান আকারে এসছে এবং যারা, কারণ এটা ছাত্ররা সামনে যারা ছিল স্লোগান তুলেছে এবং এটা একটা আলাদা একটা দোতনা তৈরি করেছে, তখন আলাদা একটা জোশ এনেছে তখন। কিন্তু এটা পরবর্তী সময়ে এইটা দিয়ে যদি আমার কোনো প্রচলিত গ্রহণযোগ্য কোনো শব্দকে রিপ্লেস করার ইন্টেনশন যখন আমরা দেখি প্রকাশ পায় বা এটাকে বড় করে দেখানো হয়, তখন মনে হয় ঠিক যারা 24 দিয়ে 71কে ঢেকে দিতে চায় তারা আমার বাংলা ভাষার যে অর্জিত শব্দগুলো, যেই শব্দগুলো আমার জীবনযাপনের সঙ্গে, আমার অস্তিত্বের সঙ্গে, আমার মুক্তিযুদ্ধের সঙ্গে, আমার স্বাধীনতার সঙ্গে, আমার প্রচলিত ভাষার সঙ্গে মিশে গেছে, সেইটাকে ঢেকে দেওয়ার একটা ইন্টেনশন হিসেবে নেয়, তখন এটা একটা ব্যাড ইন্টেনশন। সেটাকে আমরা প্রত্যাখ্যান করি, কিন্তু এটা আইন দিয়ে করা যায় না। আর সরকারের পদধারী মানে একজন মন্ত্রী এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাদের উনি একই সাথে মুক্তিযোদ্ধাও তিনি এই প্রশ্নটা তুলেছেন। এই প্রশ্নটা তুলে আবার এটাকে উস্কে দেওয়া হয়েছে। এগুলো আসলে এই বিতর্ক তোলা, প্রশ্ন তোলার মধ্যে না গিয়ে সরকারে তারা আছেন, ভাষার গবেষণা কি হবে, ভাষার গতিপথ কি হবে, সেটা সরকার একভাবে নির্ধারণ করে ভাষাকে এগিয়ে নিয়ে যাবে। সেটা এইভাবে সামাজিক সরকারের একটা ভাষার পলিসি থাকা উচিত। বাংলাদেশের মানুষ ভাষার পলিসি থাকতে হবে। কলকাতা কেন্দ্রিক ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় অনেক সময়, আমরা সেটা মানব না। উর্দু আরবিকে নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেটাও আমরা মানব না। এটা সরকার, আমি বলছি নীতিমালায় আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী গ্রহণ করব, স্বকীয়তা রক্ষা করে আমাদের যে ভাষার স্বকীয়তা সেটা বজায় রেখে ভাষাকে গতিশীল করে গবেষণা এবং প্রয়োগের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাব। নির্দেশ আছে যে সর্বস্তরে বাংলা প্রচলন করতে হবে, কিন্তু আমরা দেখি যে কোর্ট এখনো বাংলায় রায় দেয় না। তো এটা একটা অবস্থা ব্যক্তিগতভাবে আপনি আমার এই বিষয়টা, না আমি আপনাকে এটা নিয়ে জিজ্ঞেস করবো না, কিন্তু এমন কি হতে পারে যে একটা সময় ওই যে আমরা শ্রদ্ধাঞ্জলিকে বলবো আদব কি তোহফা, শুনেন সেটা তাহলে জোরপূর্বক কিছু আমি বলি, আমি আপনাকে বলা হবে যে এটা নিতে হবে, কারণ এটা ভাষাগুলো বইলে যখন ওইটা বলে এটা প্রেসার গ্রুপ বা এই ধরনের কিছু, এইটা এইগুলা ভালো না। বাট আপনি যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ইন্টেনশনটা কি সুন্দরভাবে, আমরা ইংলিশ মিডিয়ামে পড়তেছে, আমাদের ছেলেপেলেরা বাইরে পড়তেছে, কিন্তু ভাষায় কিছু আসে। তারা আবার এইটা যুক্তিও দিচ্ছেন যে শহীদ বাংলা শব্দ না, মিনার বাংলা শব্দ না। না আমি মনে করি এইগুলোতে কিছু আসে না। বাংলা শব্দ না, এগুলা দিচ্ছেন, কিন্তু ব্যাকরণের নীতিও আবার কেউ কেউ পড়াতে শুরু করেছেন এবং আমার কাছে মনে হয় অনেকগুলি পক্ষ তৈরি হয়েছে। এটা হলো আমরা অ্যাডভান্স হচ্ছি না। আমরা এই যে শব্দ টব্দ রেডি করো সব ঠিক আছে, কিন্তু আমরা করতেছি কি, এইটা নিয়ে থাকবো নাকি নতুন সরকার হয়েছে সামনের দিকে যাই, কি করব? আমার বলেছেন যে একটা ভাষার নীতি থাকতে হবে, ভাষা নীতি থাকুক। এইটা নিয়ে তো এই যে টকশোতে আলাপ করলাম, এটা আলাপ করার আমার কাছে তো মনে হয় না, কিন্তু অবশ্যই আলাপ করা। আমি একজন উপস্থাপক, সেটা ঠিক আছে। এখন ধরেন আপনি বললেন তো এটা কেন করব, উপস্থাপক হিসেবে আমি চিন্তিত, কারণ যদি আমাকে উপস্থাপনা করতে, আমি তো বললামই, শব্দ আমি মানলাম যে শব্দ আমি আসলে কোনদিন শিখিনি, আমি আপনার কথা মানলাম। তাছাড়া যে এবং ভাষা তৈরি হয়, রবি ঠাকুর যেমন ভুবন ও ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে, এই ভ্রমিয়া মানে ভ্রমণ করিয়া। এখন যদি ভুল ধরি, আপনি ভ্রমণ করে বসায় সুরটা দেন তো, সুরই হবে না। ভুবন ভ্রমণ করিয়া শেষ হবেই না, ভুবন ভ্রমিয়া শেষে। এটা কেন উদাহরণ দিলেন? পত্রিকা আছে না, ইনকিলাব পত্রিকা আছে না, কথার কথা বলছি আমি, আছে তো নাকি নাই? আওয়ামী লীগ আছে না? কাজে আমাদের এই যে তর্কগুলা আমার কাছে মনে হয় না যে খুব ভালো তর্ক, বরং আপনি দেখবেন আপনার শব্দটা কোথায় ব্যবহার করেন, কিন্তু হবে কি যে ধরেন আমার এই উদ্দেশ্যটা, আমার এই বিষয়ে একটু সন্দেহ আছে, এটা না বলে বললাম আমার এই বিষয়ে শাক হচ্ছে, এটাই বলবেন, এটাই ভাষা। আমি আমার কাছে যদি আপনি মনে করেন যেমন গন্ধ, গোলাপ ফুলের গন্ধ, গোলাপ ফুলের ঘ্রাণ, যখনই বলবেন গোলাপ ফুলের গন্ধ, ইট বিকামস এ পজিটিভ ওয়ার্ড। আর যখন বলেন টয়লেট থেকে এসে যে বিড়ালের পায়খানা করছে তার গন্ধ, এক না। গন্ধ দুইটাই কিন্তু শব্দ, গন্ধ আপনি চেঞ্জ হবে টাইম টু টাইম। আপনি কি বলতেছেন আপনি শব্দে বলে দিবে। আপনি হ্যান্ডশেক করতেছেন একটা লোকের সাথে, আমার আপনি হাতটা একটা সোজা ধরে রাখছেন, আমি চাপতেছি, আপনি ধরে রাখছেন, ইটস এ মেসেজ। কাজে আপনার সবটার ভিতরে মেসেজ আছে, কোলাকুলি করলে একটা মেসেজ, পিঠে চাপড় দিলে একটা মেসেজ। তো
সুতরাং সবটার ভিতরে এখন মেসেজটা কি যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে আজকের অনুযায়ী আমাদের দুজন আলোচক আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছেন, আমি একবার তাদের দিকে তাকালাম। আজকে আমরা অনেক তর্কের মধ্যেও হাসি খুশি ছিলাম। আমরা আশা করি আমাদের সংসদ এরকম প্রাণবন্ত হবে, সংসদে এই তর্কগুলি হবে, আমরা একটা দিক নির্দেশনা পাবো আমাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকে, এবং তারা আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি সবকিছুকে রক্ষা করবেন আধিপত্যবাদের হাত থেকে। আমরা নিজেরা নিজেদের অধিপতি হব, কিন্তু কাউকে আমাদের চেতনার জগতে এবং আমাদের জগতে অধিপতি হিসেবে হাজির হতে দেব না, কোনো ব্যক্তিকে না, কোনো মানবকে না, কিংবা কোনো রাষ্ট্র কিংবা কোনো সংঘকেও না। আর এটা তো আসলে চিন্তার কথা যে আজকে কি অনুষ্ঠানটা এখানেই শেষ করব নাকি এখানেই খতম হবে এই অনুষ্ঠান, কিন্তু আমি জানি যে